তারা এক্সেস 1 পয়েন্ট বেশি হলে এক্সেস। ওই যে রেঞ্জের কথা বললাম আমরা দুইটা, তো এখানে এই কোম্পানির দুইটা রেজাল্টই শো করে ইট ইজ বিলো দ্য মিনিমাম রেঞ্জ। সো মিনিমাম রেঞ্জ অফ কুইক রেশিও ইজ 1 and minimum range of current ratio is 1.5 or 2. আমরা আগেই বলেছিলাম যে এটা কোনো ফিক্সড রুলস না, এটা একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। তো আমরা যদি 1.5 ধরি মিনিমাম, তাতেও তো কম 1.223, আর 2 ধরলে সেক্ষেত্রেও কম। তাহলে কি বলবো ফার্ম সম্পর্কে? ভালো না। ভালো বলবো? সেটা আমি এক্সেস আছে। হ্যাঁ, অতিরিক্ত আছে। এক্সেস এক্সেস কই পাইলাম? মিনিমামই তো নাই। 0.55 মানে কি 100 টাকা পাবে, তোমার কাছে আছে হলো 55 টাকা, তাহলে তুমি পেমেন্ট করবে কিভাবে? তোমার কাছে বড়োয়াররা লেন্ডাররা পাবে কত? 100 টাকা, আর তোমার কাছে আছে কত? 55 টাকা। বুঝছো? এগুলো 0.55 এর মানে। আর 1.23 মানে কি? 100 টাকা পাবে আর আছে কত? 123 টাকা। এটা তো কারেন্ট অ্যাসেট, এটা 100 টাকা পাবে, একটু বেশি আছে তোমার কাছে, কিন্তু এর মধ্যে ইনভেন্টরিও আছে। তার মানে কি এই মুহূর্তেই যে তুমি 100 টাকা পেমেন্ট করতে পারবে সেটা বলা যাবে না, বাট 100 টাকার বেশি আছে সেটা বলা যাবে। কিন্তু কুইক রেশিও indicates your quick payment ability. That means how quickly or immediately how much you can pay. এখনই তুমি কত পে করতে পারো, তার মানে এখনই বলতে কি পকেটে হাত দিয়ে বের করে কত দিতে পারো? 55। তাহলে বাকি 45 কে দিবে? এটা এখন দেওয়ার মতো ক্যাপাসিটি নাই, সময় লাগবে, 6 মাস পরে দিবে। তাহলে ফার্ম সম্পর্কে আমরা কি বলতে পারি? The liquidity position of the farm is very much weak. Very much weak কেন? কারণ মিনিমামই তো নাই, 1 টাকাই নাই, যা পাবে সেটা পেমেন্ট করার এবিলিটি নাই। Liquidity performance of the farm is very much weak because it does not have the immediate payment ability, as the quick ratio indicates. Quick ratio কি ইন্ডিকেট করে? .55. Weak. And current ratio indicates the farm is in below danger level. 1.5 থাকলে বলতাম ডেঞ্জার লেভেল, মানে একেবারে মার্জিনাল, এখন তো তার নিচে। তার মানে এটা ফার্মের জন্যই নট অ্যাকসেপ্টেবল, নন এক্সপেক্টেড, নট এক্সপেক্টেড and it is not expectable. তার মানে এই ফার্মের অবস্থা খুবই খারাপ। এই ফার্ম যে কোনো সময়ই কি হতে পারে? করোনা ভাইরাসে অ্যাটাক হয়ে লাইফ সাপোর্টে চলে যেতে পারে, এবং সেখানে যদি চলেই যায় তাহলে সে ফেরত আসবে কিনা মুশকিল। করোনা ভাইরাস অ্যাটাক করে নাকি ফার্মকে? ফাইন্যান্সিয়াল করোনা ভাইরাস আর কি। তো এরকমের যদি অ্যাটাক হয় তাহলে এই ফার্ম কোমায় চলে যাবে। কোমা, কোমা বুঝো তো? এই কোমা বুঝো না? নাম শুনো নাই? কোমা হলো ক্লিনিক্যালি ডেড। ক্লিনিক্যালি ডেড কে বলা হয়
কোমা মানে শ্বাস প্রশ্বাস চলে কিন্তু কোনো সেন্স নাই, ক্লিনিক্যালি ডেড, এটাকে বলে কোমা। এখান থেকে রিকভারি হওয়ার রেট খুব কম। এখান থেকে ফিরে এসে আবার নর্মাল লাইফ লিড করবে মানুষ, লাইফ সাপোর্ট থেকে এরকমের সংখ্যা কম। কোমা থেকে, কোমায় যারা যায় ম্যাক্সিমাম মারা যায়। বুঝছো? এই ফার্মকে আমরা কি বললাম? কমেন্টটা কি হলো বলো একজন এবার। Sir, liquidity position is very much weak because it has not immediate payment. The current ratio is very low, that is 0.55 and minimum range 1.5. না 1 কুইকের ক্ষেত্রে 1 মিনিমাম। আচ্ছা স্যার, কুইকের ক্ষেত্রে যদি 1 থাকে তার মানে কি 1 টাকা পাবে, তোমার কাছে 1 টাকা আছে, এখনই পকেট থেকে বের করে দিতে পারবে 1 টাকা। যেমন মিনিমাম 1 টাকা ইউ নিড টু হ্যাভ। বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এই ফার্মের অবস্থা খুবই খারাপ, যে কমায় গেছে বললাম না? কোমা থেকে ফিরে না আসলে কি হবে? মারা যাবে। মারা যাওয়াকে কি বলে? মারা তো মানুষ মারা যায়, আর কোম্পানির ক্ষেত্রে কি বলে? কোম্পানি মারা গেলে সেটাকে কি বলে? ফুটুস, হ্যাঁ, ফুটা যাবে স্যার। কেউ জানো না? কেউ জানো না কোম্পানির লাইফ কত? কোম্পানির লাইফ টাইম কত? আজীবন না? আজীবন। তাহলে মারা তো যায়, অনেকে মারা যায়, সেই মারা যাওয়াকে বলে দেউলিয়া। এই যে বাংলায় বলতে পেরেছো, ইংলিশে কি বলে? ব্যাংক্রাফট, bankruptcy. Bankruptcy is the financial death of the business firm. তাহলে কমাই গেলে কি হবে? ব্যাংক্রাফট হয়ে যাবে। এগুলি যদি না জানো তো তোমাদের অবস্থা তো খুব ভালো না, তোমাদের পড়াশোনার অবস্থাও তো তাহলে এই কুমার মতোই অবস্থা। বলতে পারছো না কেন? ফাইন্যান্স মেজর করে এগুলি যদি বলতে না পারো তাহলে তো খুবই খারাপ কথা। কারেন্ট লায়াবিলিটি কাকে বলে বলো তো? আচ্ছা, শুধু লায়াবিলিটি বলো, হোয়াট ডু মিন বাই লায়াবিলিটি? কে বলবে? The liability that a person owes. বলো। That a person owes, sir, like লায়াবিলিটি বলতে পারছো না? মেজর ফাইন্যান্সের স্টুডেন্ট তোমরা, খুবই দুঃখজনক কথা। বলো, তাড়াতাড়ি বলো। বললাম তো। শুনি নাই, আবার বলো। So that a person or a company owes usually a sum of money. কি বলছো? আমি তো বুঝতে পারিনি। কেউ কি বুঝছো কি বলছে?
আরেকজন বলো। এটা সবার বলতে পারতে হবে, এটা না বলার সুযোগ নেই কোনো। হুম? কোনো কিছুর জন্য রেসপন্সিবল। মানুষ মারা যায় কখন? ঋণগ্রস্ত হয়ে। মানুষ ঋণগ্রস্ত হয়ে মারা যায়? মানুষ তো মারা যায় কমায় গেলে, মানে রোগে আক্রান্ত হয়ে যখন। কেউ হয়তো বলতে পারো যে লাইফ শেষ হয়ে গেছে, টার্ম শেষ হয়ে গেছে, এই জন্য মারা গেছে। তো মানুষ মারা যায় তো রোগের হায়াত সঙ্গে। শেষ হয়ে গেলে মারা যায়। হ্যাঁ, সেটাই তো বললাম যে কেউ হয়তো ওইভাবে বলতে পারো, কিন্তু এটা ইয়ে থাকে তো, সাইন সিমটম থাকে তো। দীর্ঘদিন সাফার করে আর কোনো রিকভারি হয়নি, হার্ট গেল, কিডনি গেল, তারপরে মস্তিষ্কের কি হলো, রক্তক্ষরণ, ব্রেন হ্যামারেজ, তারপরে মারা গেল। আর কোম্পানি মারা যায় কিভাবে? কোম্পানি মারা যায় দীর্ঘদিন সাফার করে। কিসে সাফার করে? ক্যান্সারে, লাইবিলিটিস ফাইন্যান্সিয়াল সাফারিং, ফাইন্যান্সিয়াল সাফারিং, ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস বলে, একে বলে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। তো দীর্ঘদিন ডিস্ট্রেসের থেকে থেকে সাফার করে করে ধুকে ধুকে তারপরে যখন তার অ্যাসেটের চেয়ে লায়াবিলিটি অনেক বেড়ে যায়, তার মানে কি, অ্যাসেট হলো তার স্ট্রেংথ আর লায়াবিলিটি হলো তার অব্লিগেশন টু থার্ড পার্টি। জিজ্ঞেস করেছিলাম না হোয়াট ইজ লায়াবিলিটি? সো যখন অব্লিগেশন টু থার্ড পার্টি ইজ গ্রেটার দ্যান what is the current assets or the financial ability to make payment, so এটা যদি বেশি হয়ে যায় তখনই কোম্পানি is going to die। মানুষের রোগ শক্তি আরেকটি হলো জীবনী শক্তি। রোগ শক্তি যখন জীবনী শক্তিকে ফাইটে পরাজিত করে তখনই মানুষ মারা যায়। এটা হলো মেডিকেলের ব্যাখ্যা। তো এখন কোম্পানির ক্ষেত্রে কি হয়, এই যে অ্যাসেট যখন লায়াবিলিটির চেয়ে কমে যায়, মানে কি অব্লিগেশন যখন বেড়ে যায়, তখন মানুষ, কোম্পানি তখন মারা যায়, গোয়িং টু ব্যাংক্রাফট। বুঝছো? তাহলে আমরা যে বললাম যে কোম্পানি তো চলতেই থাকবে, লাইফ টাইম হলো ইনফাইনিট। তো ইনফিনিট যদি লাইফ টাইম থাকে তাহলে মারা যায় কেন? মারা যায় এই যে ডিস্ট্রেস, ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, মানে রোগাক্রান্ত হয়ে চিকিৎসা দেয়া হয়েছে, রিকভার করেনি। কারণ সব চিকিৎসায় মানুষ ভালো হয় না, মানুষ অনেক রোগ শোক নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু ট্রিটমেন্টও নেয়। অনেক রোগ আছে এগুলি ভালো হয় না, কারণ ওই রোগের যেই চিকিৎসা আছে সেই চিকিৎসা আর দেয়া হয় না। এই কারণে সব রোগের চিকিৎসা আছে কিন্তু প্রপার ট্রিটমেন্ট সে পায়নি, যার কারণে সাফার করে করে সাফার করতে থাকে, বয়স বাড়তে থাকে, সাফারিং বাড়তে থাকে। যেই লোকটা 70 ইয়ার্সে ব্রেন স্ট্রোক করলো, তার এই সমস্যা কিন্তু জন্ম থেকেই কিন্তু সে জানতো না, বুঝতো না। বয়স যখন 10 বছর তখনও সমস্যা ছিল, সেটাও জানতো না। বয়স যখন 20 বছর তখন অন্য কিছু হয়েছে, সেটাও জানতো না। বয়স যখন 35 বছর তখন কিছুটা বুঝতে পেরেছে, কারণ হাই ব্লাড প্রেশার, তারপরে কিছুদিন পর ডায়াবেটিস শুরু হলো, এইবার কিছু বুঝতে পেরেছে যে সমস্যা হচ্ছে। তারপরে 50 ক্রস করলো, ডায়াবেটিস কন্ট্রোলে আসে না, ব্লাড প্রেশার ওষুধ খেয়ে খেয়ে ঘুমোতে হয়, রাতে ঘুম আসে না। তারপরে 60 পার করেই হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, দাঁড়ানো ছিল পড়ে গেল, সবাই মাথায় পানি দিচ্ছে, শোয়াইলো তাকে, সেন্স নাই, হসপিটালে নিয়ে গেল, বললো যে স্ট্রোক করেছে।
72 আওয়ার্স এর মধ্যে যদি ভালো হয় মানে জ্ঞান ফিরে তাহলে তো বাঁচবে। 72 আওয়ার্স অবজারভেশনে রাখতে হবে, আর জ্ঞান না ফিরলে he or she will be declared dead। তো এখন যেটি বললাম আর কি, মানে ওর সমস্যা কিন্তু জন্মের পর থেকে, কিন্তু ওর সমস্যা যে জন্মের পর থেকে এটা তো আর মানুষ বুঝে না। মানুষ বুঝে না ঠিক না, মানে জেনারেল পিপল, ডাক্তার বুঝে যদি বাচ্চাকে অবজার্ভ করে। তো এখন ফাইন্যান্সিয়াল সমস্যা মানে কোম্পানির সমস্যা, এটাও এরকম ওর জন্ম থেকে, মানে জন্ম বলতে কোম্পানি when the company initiate or start its business, তারপর থেকেই দেখা যায় কিছু কিছু সমস্যা থেকে যায়। এগুলি কিভাবে বোঝা যায়? এই যে ফাইন্যান্সিয়াল রেশিও স্টেটমেন্ট অ্যানালাইসিস এগুলি করে করে বোঝা যায়। এই দীর্ঘদিনের সমস্যা ডিস্ট্রেস হতে হতে লায়াবিলিটি বেড়ে যেতে যেতে এক সময় এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে নো ওয়ে টু কামিং ব্যাক, নো ওয়ে টু কাম ব্যাক, তার মানে তার রিকভারি আর পসিবল না। মানে ওই মানুষটির মতো যে এখন সে স্ট্রোক করে ফেললো, এখন আর রিকভার হচ্ছে না, তখন মারা যায়। আর কোম্পানির ক্ষেত্রে তখনই ব্যাংক্রাফট হয়। ব্যাংক্রাফসি মানে হলো ডেথ, বুঝছো? জি স্যার। তাহলে লায়াবিলিটি কি এবার বলো? Sir, a firm unable to their payment debt. Unavailable. এটা তো অ্যাবল না, বুঝলাম, মানে রোগ অনেক বেশি, কিন্তু এটা কি? মানুষের ক্ষেত্রে বললাম না রোগ, আর এই লায়াবিলিটি আমি তো বলেছি, তোমরা খেয়াল করো না, আমি তো ডিফাইনও করেছি। When a person borrow money, borrowing money. হোয়াট ইজ লায়াবিলিটি বলেও দিয়েছি, তোমরা শোনো না, কি করো আমি তো বুঝতেছি না। Obligation to third party is জি, greater জি। than the asset. গুড। কে বলছো? ইফরাত। ইফরাত স্নিগ্ধা। তো শুনলে তোমরা শোনার কথা ছিল, ও তো বলতে পেরেছে। ইফরাত স্নিগ্ধা তো শুনেছে এবং বলেছে, সেটা কি আবার বললো, সবাই শুনুক। Obligation to third party is greater than the asset. Obligation to third party is the liability, and when it is greater than asset, that means the disease triumph over vital force। মানে হলো, মানে রোগ জয়যুক্ত হয়েছে স্বাস্থ্যের উপরে, আর রোগ জয়যুক্ত হলে কি হয়? যে মৃত্যুর দিকে ধাবিত হয়, মানে ব্যাংক্রাপসির দিকে ধাবিত হয়, সেটা বলেছিলাম। মানে অব্লিগেশন টু থার্ড পার্টি ইজ দ্য লায়াবিলিটি। আর এই লায়াবিলিটিকে বা অব্লিগেশনকে পেমেন্ট করার জন্য কি থাকতে হয়? দ্যাট ইজ দ্য অ্যাসেট। অ্যাসেট ইজ দ্য স্ট্রেংথ। সেটা কারেন্ট অ্যাসেট, কুইক অ্যাসেট, দুই রকমই রয়েছে। কারেন্ট অ্যাসেট তো থাকতেই হবে, কুইক অ্যাসেট থাকলে ইমিডিয়েটলি পেমেন্ট করতে পারবে। মানুষের ক্ষেত্রে কি বললাম? রোগে আক্রমণ করেছে, তোমার যদি কুইক রিকভারি মেকানিজম থাকে, মানে ইমিউনিটি কুইক, তাহলে তোমার আর করোনা ভাইরাস হবে না। একটু ঠান্ডা লাগতে হতো, শেষ। একটু গরম পানি খাওয়া, শেষ। মানে কুইক, এখনই তোমাকে প্রতিরোধ করে দিয়েছে, ভাইরাস অ্যাটাক করেছে, তোমার বডি প্রোটেক্ট করে দিয়েছে। আর যদি তোমার কি হয়, উইক হয়, বডির পারফরমেন্স যদি উইক হয়, তাহলে ঠান্ডা লেগেছে, এবারে কি হবে? গলা ব্যথা শুরু হবে, এরপরে টনসিল এখানে ফুলে যাবে। ফুলে যাওয়া মানে হলো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। তারপরে কি হবে? ধীরে ধীরে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। তারপরে কি অক্সিজেন দিতে হচ্ছে, অক্সিজেনেও কাজ হচ্ছে না। এরপরে হলো ভেন্টিলেশন। শুনো না, ওই যে করোনা ভাইরাস হলে ভেন্টিলেশনে যায়, বুঝো তো কি করে ওদের? স্যার
শুনছো ভেন্টিলেশন জি স্যার। কি করে Yes, sir. কি করে ওদের কি করে ওদেরকে Oxygen mask. হ্যাঁ স্যার কি Oxygen রাখে, sir. কৃত্রিমভাবে স্যার কিভাবে অক্সিজেন নেওয়া যায় স্যার? এটা অক্সিজেন তো এরকমের অক্সিজেন মাস্ক দেয় ওইটা না, ওদের নাকের ভিতর দিয়ে বা মুখের ভিতর দিয়ে মানে পাইপ ঢুকায় ফুসফুসের মধ্যে, লাংসের মধ্যে, ওইখানে অক্সিজেন দেয়। এবং এই যে পাইপগুলি ঢুকাইলে ওর যে ক্ষতিগ্রস্ত হয়, এবং এইটা যদি কেউ এই অবস্থা থেকে ফিরে আসে মানে রিকভারি হয়, ও সারা জীবন এই প্রবলেম থাকবে, মানে শ্বাসকষ্টের সমস্যা থাকবে। বেশিরভাগই তো ফিরে আসে না, যারা ফিরে আসে আর কি। তো এটাই বললাম যে যখন উইক থাকে তখন এই যে ঠান্ডা লাগা থেকে শুরু হয়ে ধীরে ধীরে কিন্তু যাচ্ছে, এরপরে শ্বাসকষ্ট আর অ্যাজমা থাকলে তো আগেই উইকনেস থাকে। তারপরে একটা পর্যায়ে ভেন্টিলেশন, আর ভেন্টিলেশন থেকে গোয়িং টু ডেথ। কথা বুঝছো? এই বুঝো নাই? সব দেখতেছি বোবা কালা, কোনো কথাও বলে না, কিছু শুনেও না, বললেও জিজ্ঞেস করলেও বলতে পারি না। সবার তো ট্রিটমেন্ট দরকার, দেখতেছি কানের ট্রিটমেন্ট দরকার। ক্লাস টাইমটা এমন সময় যে সবার ঘুম পায়, ঘুম পায়, আর একদম দুপুর টাইমে থেকে ক্লাসটা। তাহলে কখন হলে ভালো হয়? ফজরের নামাজ পড়ে 5টার সময়? আর অ্যাটলিস্ট 11টা 10টা 11টার দিকে তো পারফেক্ট, স্যার। 10টা 11টায় তো ক্লাস আছে, অন্য ক্লাস। আমাদের বলতে গেলে 3 দিনই দুপুরে ক্লাস। ও আচ্ছা, একদম রাত্রে ক্লাস নিলে কেমন হয়? জি স্যার, ওটাও ভালো হয়। এমবিএ ক্লাস নেই, যেমনি এমবিএ ক্লাস একটা নেই রাত 8টা থেকে 10টা। ওদের নিতে হয় কারণ ওদের অফিস থেকে ফিরতে ওদের সময় লাগে, তো 8টার আগে সবাইকে পাওয়া যায় না, এই জন্য 8টা থেকে 10টা টাইম দিয়েছি। তো এই টাইমে ঠিক মোটামুটি আছে স্যার। তখন মোটামুটি এনার্জি থাকে। আর তোমরা তো ছোট মানুষ ইন দ্য সেন্স, আবার যদি ঘুমাই যাও 10টায়, অবশ্য ঘুমাও না সেটা জানি, কিন্তু বাসার লোকজন যদি বলে আবার এ আবার কেমন ক্লাস, রাত 10টার সময় ক্লাস নিচ্ছি, এই কারণে তোমাদেরটা নেওয়া ডিফিকাল্ট হয়ে যায় আর কি। দেখা গেল 10টার সময় খাওয়া দাওয়া করবো আর তুমি তখন ক্লাস নিচ্ছ, ফ্যামিলির লোকজন বলবে যে কি পড়াশোনা শুরু করলো, কি দেশে অনলাইন আসলো, এখন পড়াশোনা রাত 10টার সময়, খাওয়া দাওয়া বাদ দিয়ে পড়াশোনা। তো এই রিস্কের কারণে রাত্রে টাইম দেই না তোমাদেরকে, একটু বড় হলে দিতাম অবশ্য। তো আমরা এতক্ষণ যা বললাম এটা হলো কি লিকুইডিটি পজিশন। তার মানে লিকুইডিটি পজিশন ভালো কি খারাপ, ফাইন্যান্সিয়াল হেলথ ভালো কি খারাপ। ওকে, জি। পরে আসবো প্রফিটেবিলিটি। হোয়াট ইজ প্রফিটেবিলিটি? It is the efficiency of the farm to make profit, or how efficiently the farm can make profit. If the farm can make business regularly and smoothly, it is expected that the farm will make profit. And if the business is not doing well, then it is far cry to make profit. বিজনেস যদি ভালো না হয়, প্রফিট তো হবেই না দূরের কথা। তাহলে এফিসিয়েন্সি, বিজনেস এফিসিয়েন্সি যখন এফিশিয়েন্ট হবে তখন কি হবে? প্রফিট হবে। তার মানে একজন মানুষের হেলথ যখন ভালো হবে তখনই তো সে ভালোভাবে পারফর্ম করবে। তার মানে কি রাতের ঘুম ভালো হবে, তার খাওয়া দাওয়ায় রুচি থাকবে, তার সবকিছু ভালো, আর মানসিক অবস্থাও ভালো থাকবে, মাথায় আজে বাজে চিন্তা এগুলি আসবে না। অনেকে বলবে যে স্যার পড়াশোনা করতে বসলে তো যত টেনশন, যত চিন্তা, বিভিন্ন রকমের চিন্তা, যা আমি করতে চাই না সেগুলিও মাথার মধ্যে আসে।
তো এগুলো হলো মেন্টাল হেলথ, ইট ইজ রিলেটেড টু মেন্টাল হেলথ। এখন এগুলি অটো আসে, তার মানে তোমার ভেতরকার, মানে কি ভেতরকার বলতে কি হেলথ, হেলথ বলতে বডি অ্যান্ড মাইন্ড। সো কোথাও কোনো গলদ রয়েছে, এই গলদের, এই যে গলদ রয়েছে এটার সিমটম এখন কি, এই যে বিভিন্ন রকমের টেনশনে পড়াশোনায় কনসেন্ট্রেশন করা যাচ্ছে না, যা করে ভুলে যাই, তো এটা হলো এখনকার সিমটম। আর এটা যখন 30-40 বছর হবে তখন আবার এটা চেঞ্জ হয়ে অন্য সিমটমে যাবে। আর যখন 50-60 বছর হবে তখন তো বললাম যে সিরিয়াস কিছু হয়ে যাবে। তো এখন এই যখন বডির হেলথ, মানে হেলথ বডি অ্যান্ড মাইন্ড দুইটাই, হেলথ বলতে তো দুইটাই। আমরা হয়তো অনেকে মনে করি আমি তো খুব স্বাস্থ্যবান, হেলদি, কিন্তু মানসিক ভাবে তো ফাংশন করে না ঠিক মতো, ওটা হয়তো আমরা ইগনোর করি অনেক সময়, কিন্তু এটা হলো অনেক বড় বিষয়, দুইটা মিলেই হলো হেলথ। যার রাতে ঘুম আসে না ওর সব কাজই বাধাগ্রস্ত হবে, খাওয়া দাওয়ায় রুচি নাই, তার মানে ওর বডিতে অনেক সমস্যা আছে। তো এখন এত কিছু যখন সবকিছু স্মুথলি ফাংশন করবে, তার মানে হি অর শি ইজ হেলদি, এবং সে যে কাজ করবে সেটাও কি হবে এফিশিয়েন্ট, পড়াশোনা করবে এফিশিয়েন্ট, তার রেজাল্ট আবার ভালো হবে। আবার তখন মানে বিজনেসের ক্ষেত্রে বিজনেস পারফরমেন্স ভালো হবে। আর এটা যদি ফার্ম হয়, then smoothly the farm can continue its business, and when the business is running well, that means the farm will make more profit, and more profit, that is the efficiency of the farm is good. এখন এটা বের করার জন্য, এই এফিশিয়েন্সি বের করার জন্য there are some financial ratios। এই রেশিওগুলি কি কি, অনেক রেশিও আছে, তার মধ্যে যেমন নেট প্রফিট মার্জিন, গ্রস প্রফিট মার্জিন, রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি, এই চারটা সবাই কাছে পরিচিত, সবাই অন্যান্য কোর্সে বা অন্যান্য সময় জেনেছে। এই চারটি মনে রাখবে। কি কি বলেছি? নেট প্রফিট মার্জিন, গ্রস প্রফিট মার্জিন, রিটার্ন অন অ্যাসেট ROA, and রিটার্ন অন ইকুইটি ROE। ফর্মুলা কি এটা আর জিজ্ঞেস করবে না, এটি সব জায়গায় আছে, তোমাদের আগে জানার কথা। জানো না এগুলি? ভুলে গেলে দেখে নিবে, ভোলার তো কথা না, সবারই জানার কথা। আচ্ছা একটা বলো তো, রিটার্ন অন অ্যাসেটের ফর্মুলা কি? একটা Net বলো। income by total asset. গুড, ভেরি গুড। দেখে বলছি। এটা আরো ভেরি গুড, কারণ তুমি দেখে বলছো, সেটাও যে বলে দিয়েছে, এই জন্য তোমার পারফরমেন্স আরো ভালো হলো। ওকে ফাইন, তো আমরা রিটার্ন অন অ্যাসেট, নেট ইনকাম বাই টোটাল অ্যাসেট। এবার নেট প্রফিট মার্জিন বলো তো, কে বলবে? So net profit after tax, no. Net profit margin equal to net profit after tax divided by sale. জি, গুড। এটাকে দেখে বলছো না আগে জি জানতে? স্যার, দেখেই বলছি স্যার। গুড, তাও তো বলতে পেরেছে। আর যারা কিছুই বলছে না এরা তো চোখ থাকিতে অন্ধ। অনেক কিছু জিজ্ঞেস করি, ওই তোমরা এত এক্সপার্ট, ফেসবুক চালাও, মেসেঞ্জার চালাও, কত কিছু চালাও তোমরা, আর যখন আমি জিজ্ঞেস করি 1 মিনিট 2 মিনিট বসে থাকি, কোনো আনসার দাও না। ভাই এতক্ষণ গুগল করলেও তো চলে আসে, তো কি করো তোমরা বসে বসে? তোমাদের পারফরমেন্স কি বলবো এবার, এফিশিয়েন্সি লেভেল কোথায়? স্যার করোনার জন্য মনে হয়েছে সব। হুম, স্যার করোনার জন্য কোনো কিছুতে মন বসে না। করোনা, করোনা তো না এখন এসছে, এর আগে মন বসতো না কেন? আগে ভাইরাস, অভ্যস্ত হয়ে ভাইরাস, গেছে স্যার।
সবার মাথায় ভাইরাস ঢুকেছে, ভাইরাস। তাহলে আমরা কি দেখব? চারটা রেশিও, যে চারটির নাম বললাম, শুনেছি তো সবাই? Ji sir. আচ্ছা, শুনলে ভালো। দেখতে পাচ্ছ? জি স্যার। যেটা দেখাবো সেটা হলো গ্রাস প্রফিট মার্জিন। গ্রাস প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন এখানে দেয়া আছে। এই দুইটা দেখতে পাচ্ছ, গ্রাস প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন। Ji sir. জি স্যার। এই দুইটা তো দেখতে পেয়েছো। আর বাকি কোন দুইটা থাকলো? রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি দেখো এবার এখানে। দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে রিটার্ন অন অ্যাসেট কে আর ইনভেস্টমেন্ট বলেছে, আর ও আই লেখা যেটা ওইটাই রিটার্ন অন অ্যাসেট। আর ও আই আর একটা হলো আর ও ই। ঠিক আছে? এই চারটা হলো আমাদের প্রফিটেবিলিটি মেজার করার জন্য রেশিও। তোমরা এই চারটা দেখলে এরপরে এই চারটা বাসায় বের করবে। এটা হোমওয়ার্ক থাকলো তোমার। ওই যে আমি শেয়ার করে দিলাম না ব্যালেন্স শিট আর ইনকাম স্টেটমেন্ট, ওখান থেকে ইনফরমেশন নিবে। ইনফরমেশন নিয়ে এই চারটা বের করবে। ঠিক আছে? এই শুনতে পাচ্ছ? Ji sir. আচ্ছা, তাহলে এটা হোমওয়ার্ক থাকলো। জি স্যার। আরেকটি হোমওয়ার্ক দিব, যেটি করবে সেটি হলো ইউটিলিটি অফ রেশিও অ্যানালাইসিস। এটা করবে, এটা করবে। তারপরে আমরা আগামী ক্লাসে, আগামী ক্লাসটা আগামীকাল আমরা বাকিটা আলাপ করব যে কিভাবে মেজার করে, কিভাবে মেজার করে পারফরমেন্স এই লিকুইডিটি এবং এই প্রফিটেবিলিটিকে দিয়ে। লিকুইডিটি পার্ট তো আমরা শেষ করেছি, প্রফিটেবিলিটির এইটা বের করে রাখবে। বের করে রাখলে আমরা কনক্লুশন ড্র করব, বা আমরা হোয়াট অ্যাবাউট দ্য পারফরমেন্স অফ দ্য ফার্ম সে নিয়ে আমরা ফাইনাল কনক্লুশন ড্র করব। ওকে?
ইউ গট দি পয়েন্ট? স্যার এই চ্যাপ্টারে কি স্লাইড আছে? এই চ্যাপ্টারে স্লাইড খুব দরকারি না, দরকারি তো সব আমি কি যেগুলি ম্যাথ সেগুলি স্যার বললাম। চ্যাপ্টারে? জি, আর ওগুলি বাকিগুলি তো তোমরা ওখান থেকে ফর্মুলা অন্যান্যগুলি স্লাইডের বাইরেও আছে। জি স্যার। তো আমরা যতটুকু পড়েছি লিকুইডিটির মধ্যে এবং প্রফিটেবিলিটির মধ্যে ততটুকু পড়বে। সো এটা আগামী ক্লাসে আমরা শেষ করব এটা। ওকে, আর কোনো স্যার। কোশ্চেন থাকলে বা কমেন্ট থাকলে না বুঝলে বলো। আচ্ছা, তাহলে বেস্ট অফ লাক, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই এটা করে রেখে কিন্তু হোমওয়ার্ক যেটা দিয়েছি পড়তে বলেছি এটা সবাই কমপ্লিট করে রেখো, তাহলে আমাদের এরপরেই আমরা শুরু করতে পারবো, ফার্দার অ্যাডভান্সমেন্ট সুবিধা হবে। তো সবাইকে আল্লাহ যাতে সুস্থ রাখেন এই প্রত্যাশায় আজকে শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।